আচ্ছা, আজকে আমরা সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে আলোচনা করি। প্রমাণটি হলো প্রমাণ করে যে স্থির চাপ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন S2 - S1 = 2.3 m সিপি 10 ভিত্তিক লগ T1/22 = 2.3 সিপি 10 ভিত্তিক লগ V2/V1। তাহলে এই প্রমাণটি করার আগে আমাদের প্রথমত জানতে হবে যে এন্ট্রপি কী। এন্ট্রপি সম্পর্কে কোনো আইডিয়া আছে? আচ্ছা, এন্ট্রপি হলো যে ম্যাটারের ডিসঅর্ডার বা পদার্থের ডিসঅর্ডার। ডিসঅর্ডার মানে বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা বিষয়টা কেমন? ধরো আমরা একটা কাঁচের গ্লাস, তো এটাকে চাইলে সহজে ভাঙতে পারি, ঠিক আছে? কিন্তু আমরা কি চাইলে ওই ভাঙা গ্লাসটাকে আবার নতুন কাঁচের গ্লাসে পরিণত করতে পারবো? পারবো না। তার মানে একটা মানে অর্ডার বস্তুকে ডিসঅর্ডার করা সহজ, মানে একটা শৃঙ্খলবদ্ধ একটা বস্তুকে বিশৃঙ্খল করা কি সহজ। যেমন একটা কাঁচের গ্লাস ছিল, এটাকে কি আমরা ভেঙে ফেলছি, ভাঙাটা সহজ হয়েছে, কিন্তু ওই গ্লাস থেকে আবার নতুন কাঁচের গ্লাস তৈরি করা বিষয়টা কি জটিল হয়ে যাবে, ঠিক আছে? তারপরে ধরো আমরা গাড়ির ইঞ্জিন ইউজ করি, তো ইঞ্জিনে কি ইউজ করি? তেল ইউজ করি বা রাসায়নিক শক্তি ইউজ করি, ঠিক আছে? তাহলে এই রাসায়নিক শক্তি থেকে কি তৈরি হয়? ধরো যান্ত্রিক শক্তি তৈরি হয়, তাপ শক্তি তৈরি হয়, ইত্যাদি ইত্যাদি, শব্দ শক্তি তৈরি হয় ইঞ্জিনের ক্ষেত্রে। তাহলে একটা ধরো 1 লিটার বা 2 লিটার তেল থেকে কি হচ্ছে? তোমার তাপ শক্তি তৈরি হচ্ছে, শব্দ শক্তি তৈরি হচ্ছে, যান্ত্রিক শক্তি তৈরি হচ্ছে। কিন্তু আমরা চাইলে কি আবার এই যান্ত্রিক শক্তি, তাপ শক্তি এই সবগুলোকে এক করে 1 লিটার তেলে পরিণত করতে পারবো? পারবো না। তার মানে মহাবিশ্বে যত দিন যাচ্ছে তত দিনে কি আস্তে আস্তে অর্ডার শক্তি কি ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে শৃঙ্খল শক্তি কি আস্তে আস্তে বিশৃঙ্খল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা মহাবিশ্বে চলতেই থাকবে, চলতেই থাকবে, ঠিক আছে? তো এমন একটা পর্যায়ে যাবে যখন এমন কোনো অর্ডার এনার্জি অবশিষ্ট থাকবে না যেটাকে ডিসঅর্ডার এনার্জিতে পরিণত করা পসিবল হবে। মানে অর্ডার কোনো এনার্জি থাকবে না, সব ডিসঅর্ডার এনার্জিতে পরিণত হয়ে যাবে, সব কিছু বিশৃঙ্খল হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে যে অবস্থাটা আছে এই অবস্থাটাকে বলা হয় মহাবিশ্বের তাপীয় মৃত্যু। কি বলা হয়? তাপীয় মৃত্যু, ঠিক আছে? মানে এটার নামই হলো এরকম যে এমন একটা সময় যাবে যেখানে মহাবিশ্বে আর কোনো অর্ডার এনার্জি থাকবেই না, সব কী হয়ে যাবে? ডিসঅর্ডার এনার্জিতে পরিণত হয়ে যাবে। যেহেতু অর্ডার এনার্জি থাকবে না, তাইলে এই ক্ষেত্রে শক্তি রূপান্তরটা তুমি কিভাবে করবা? মানে শক্তি রূপান্তর করাই সম্ভব হবে না। শক্তি থাকবে কিন্তু এটাকে কনভার্ট করা পসিবল হবে না। আর শক্তিকে যদি আমরা রূপান্তর করতে না পারি তাহলে কি ইঞ্জিন চলবে না। ইঞ্জিন চলে কিসের উপর? শক্তি রূপান্তরের উপর। তার মানে ইঞ্জিন অকার্যকর হয়ে যাবে, ঠিক আছে? তো এই বিষয়টাকেই এন্ট্রপি বলা হয়। এন্ট্রপি মানে কি? বিশৃঙ্খলা, সহজভাবে যেটা ভবিষ্যতে হইতে চলতেছে। হ্যাঁ, মানে অর্ডার এনার্জি আস্তে আস্তে কি ডিসঅর্ডার এনার্জি হচ্ছে, আবার ওই মানে আবার এই যে এখানে অর্ডার এনার্জি ডিসঅর্ডার এনার্জিতে হচ্ছে, অর্ডার এনার্জি ডিসঅর্ডার এনার্জিতে পরিণত হচ্ছে। তো এইভাবে হইতেই থাকবে। হওয়ার পরে এক সময় দেখবে যে অর্ডার কোনো এনার্জি থাকবে না। তার মানে কি শক্তি রূপান্তর করা পসিবল হবে না, এই আর কি। তাইলে আশা করি বুঝতে পারছো। এখন দেখো তারপরে এখানে সিপি। সিপি হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বা স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ, ঠিক আছে? স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ কি? যে চাপকে স্থির রেখে 1 কেজি ভরের গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ বলা হয়। আর তারপরে এখানে দেখো T1 T2। T1 T2 হলো তাপমাত্রা। T1 হলো প্রাইম তাপমাত্রা বা প্রাথমিক তাপমাত্রা, আর T2 হলো কি চূড়ান্ত তাপমাত্রা। V1 হলো আদি আয়তন বা প্রাইম আয়তন, আর V2 কি ফাইনাল আয়তন বা চূড়ান্ত আয়তন। তাহলে এই পর্যন্ত বুঝতে কোনো প্রবলেম আছে কিনা? থাকলে বলতে পারো। এখানে দেখো সিপি। সিপি হলো স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ। স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ বলতে বোঝায় যে 1 কেজি ভরের কোনো গ্যাসের তাপমাত্রা চাপকে স্থির রেখে 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ বলে। আর এখানে T1 হলো তাপমাত্রা, আদি তাপমাত্রা, T2 হলো চূড়ান্ত তাপমাত্রা, V1 হলো আদি আয়তন, আর V2 কি চূড়ান্ত আয়তন। তাহলে এই বিষয়টা বুঝছো কিনা? ভাই এটা বুঝছি ভাই, সিপি বুঝি। সিপির সংজ্ঞাই এমন যে চাপকে স্থির রেখে।
চাপকে স্থির রেখে। হ্যাঁ, চাপকে স্থির রেখে 1 কেজি ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে কি বলে? গ্যাসের আপেক্ষিক তাপ বলে, বা স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ বলে। তার মানে সিপি মানে আপেক্ষিক তাপ। হ্যাঁ, সিপি মানে আপেক্ষিক তাপ। গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপ দুইটা, একটা হলো সিপি আর একটা হলো সিবি। সিপি। এখন গ্যাসের ক্ষেত্রে কেন দুইটা? এর কারণ হলো যে ধরো এটা একটা কঠিন বস্তু, ঠিক আছে? এটা একটা কঠিন বস্তু। তুমি যখন এটাতে চাপ দিবা, এটার আয়তনে তেমন কোনো পরিবর্তন হবে না। হবে? আবার ধরো এখানে এই পাত্রে আমরা তরল নিছি, তো এখানে যতই চাপ দিই না কেন তরলের আয়তনে কোনো পরিবর্তন হবে না। কিন্তু হবে? না, হবে না। কিন্তু তুমি যদি এখানে একটা বোতল, আয়তনের পরিবর্তন হবে তো। না, তরলের ক্ষেত্রে তুমি যতই চাপ দাও না কেন আয়তনের পরিবর্তন হবে না। বা আপনি যে চাপ দিবেন আপনার হাতটা যে রাখবেন, যে আয়তন বৃদ্ধি পাবে না। আয়তন বৃদ্ধি বলতে ধরো একটা পাত্রে তুমি তরল রাখছো, ঠিক আছে? তো এই তরলের ক্ষেত্রে যদি তুমি চাপ দাও, এখানে আয়তনে তেমন কোনো তারতম্য হবে না। যতটুকু আপনার হাত আছে ততটুকু বৃদ্ধি পাবে। না, মনে করো ধরো এখানে পানি আছে, এই বোতলে ধরো পানি আছে, ঠিক আছে? তো এখানে তুমি পানি রাখলা, পানিটা ফুল করে নিলা, তো তুমি এমন একটা ব্যবস্থা নিবা যাতে পানি বের না হইতে পারে। তাহলে এখানে যদি তুমি চাপ দাও, আয়তনে তেমন পরিবর্তন হবে? তেমন কোনো পরিবর্তন হবে না। পরিপূর্ণ যদি থাকে এই পরিমাণ তাহলে কিন্তু আয়তনের পরিবর্তন হবে। হ্যাঁ, পরিপূর্ণ বলতে ধরো তুমি এখানেই নাও না কেন, এতটুকুই পানি নাও, পানি নিয়ে এখানে চাপ দাও, এমনভাবে চাপ দিবা যাতে পানিটা বের না হইতে পারে, বা এখানে ধরো এটাকে আবদ্ধ করে রাখলা, তাহলে এই ক্ষেত্রে দেখবে যে আয়তনে তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। এই হলো বিষয়। তার মানে তোমার কঠিন এবং তরলের ক্ষেত্রে চাপ দিলে আয়তনের কি তেমন একটা পরিবর্তন হয় না, ঠিক আছে? কিন্তু কঠিন এবং তরল পদার্থে তাপ দিলে আয়তনের পরিবর্তন হয়। যেমন এটাকে যদি তুমি তাপ প্রদান করো, এক সময় কি এটা আয়তন প্রসারণ হবে, ঠিক আছে? তারপরে পানির ক্ষেত্রেও যদি তাপ দাও, পানির যে কণাগুলো আছে আস্তে আস্তে কি একে অপরের থেকে সরে যাবে, বা আন্তঃআণবিক যে শক্তি আছে এটা কমে যাবে, আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাবে। তারপরে গ্যাসের ক্ষেত্রেও তাপ দিলে কি আয়তন প্রসারণ ঘটবে। তার মানে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ এগুলোর ক্ষেত্রে তাপ দিলে আয়তনে প্রসারণ ঘটে। ভাই গ্যাসকে তাপ দিলে কি হয়? তাপ দিলে আয়তনে প্রসারণ ঘটবে। গ্যাসের কণাগুলো কি একটা আরেকটা থেকে দূরে থাকে, তুমি যখন তাপ দিবা তখন আরো দূরে চলে যাবে, বা একটা আরেকটা থেকে ছুটোছুটি ওরা তো করবে। অকার্যকর হয়ে যাবে না? হ্যাঁ, গ্যাস অকার্যকর হয়ে যাবে না? গ্যাস অকার্যকর বলতে বুঝলাম না। মানে ধরেন গ্যাস, ধরেন একটা পেট্রোল এই যে মিথেন গ্যাস, মিথেন গ্যাসে যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে এটা তো মানে বিস্তার হয়ে যাবে, ওইটাই বলতেছি, মানে এক্সপান্ড হবে। অ্যাকশন হবে। তখন কি এটা কি কাজ করবে? ওই মিথেন গ্যাসে কাজ করবে? না, এখানে মূল কথা হলো কি আমরা কোন গ্যাস কাজ করবে কোন গ্যাস কাজ করবে না এটা নিয়ে কাজ করতেছি না, আমরা ম্যানুয়ালি কাজ করতেছি আয়তন প্রসারণ নিয়ে। ভাই আমি কি জানতে চাইতেছি আর কি। মিথেন গ্যাস, তুমি বলছো যে মিথেন গ্যাসে তাপ দিলে এই গ্যাসটা কাজ করবে কি না, এটা কোন কাজ করবে এটা আগে বলতে হবে তোমার। মানে মিথেন গ্যাস তো না, যে কাজ করে সেই কাজ কি পূর্বে মিথেন গ্যাস কোন কাজ করে? তাই না তো? তাইলে তুমি এটাই জানো না যে মিথেন গ্যাস কোন কাজ করে? তাহলে প্রশ্নটা কেমন হলো না? মানে আমার কথা হচ্ছে আর কি, মিথেন গ্যাস অ্যাকচুয়ালি তোমার, পূর্বে যে কাজ করতে পারতো সেই কাজ থাকবে কিনা, করতে পারবে কিনা? আচ্ছা এটা বলি, মিথেন গ্যাস অ্যাকচুয়ালি তোমার রান্নার যে কাজ আছে, ঠিক আছে, এই রান্নার কাজে ইউজ করা হয় মিথেন গ্যাস, ঠিক আছে? মানে আমাদের যে বিভিন্ন গোবরের ধাপ আছে বা বিভিন্ন কিছু আছে এগুলোতে মিথেন গ্যাস তৈরি করা হয়, তবে এই গ্যাসটাকে সাধারণত রান্নার কাজে ইউজ করা হয়, ঠিক আছে? রান্নার কাজে ইউজ করা হয়। তো যখন মিথেন গ্যাসটাকে তুমি রান্নার কাজে ইউজ করবা তখন তো এটার এমনি তাপের পরিমাণটা বাড়তেছে না, কারণ মিথেন গ্যাসটাই তো তোমার তাপ প্রয়োগ করতেছে। গ্যাসটা থেকে কি হচ্ছে, তাপের উৎপন্ন হচ্ছে, তাপের উৎপন্ন হওয়ার পরেই তো এটা কাজ হচ্ছে বা রান্না বান্নার কাজ হচ্ছে, বিষয়টা এমন না? এটাই। তো মিথেন গ্যাসকে যখন তুমি তাপ দিবা, এই তাপ দেওয়ার ক্ষেত্রে এটার কোনো মানে তুমি যে বলতেছো কর্মদক্ষতা, কর্মদক্ষতা পরিবর্তন হবে না, ঠিক আছে? এই হলো বিষয়। তবে এই প্রশ্নটা তোমার এটার সাথে আর কি রিলেভেন্ট না, এই আর কি বিষয়। আচ্ছা যাই হোক, জানতে ইচ্ছা করলো আর কি। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা এখন দেখো, তাহলে এখন আমরা যেটা বুঝলাম যে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে তাপ দিলে এর কি আয়তনে পরিবর্তন ঘটে, কিন্তু কঠিন এবং তরল পদার্থের ক্ষেত্রে তাপ দিলে আয়তনে তেমন কোনো তারতম্য ঘটে না বা পরিবর্তন ঘটে না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে চাপ দিলে আয়তনে পরিবর্তন ঘটবে,
ঠিক আছে? যেমন গ্যাসের যে অণুগুলো থাকে এগুলা কি একটা আরেকটা থেকে ছড়ানো ছিটানো থাকে বা অনেকটা দূরে থাকে। যে তুমি যখন এটাকে চাপ দিবা তখন কি হবে, অণুগুলো কাছাকাছি আসবে। গ্যাসের গ্যাসের ক্ষেত্রে অণুগুলো কাছাকাছি আসবে, কিন্তু কঠিন এবং তরল পদার্থের যে অণুগুলো এগুলো এমনি কাছাকাছি থাকে। এটাকে যদি তুমি চাপ দাও তাহলে তেমন একটা কাছাকাছি আসবে না অণুগুলা। এই ক্ষেত্রে আয়তনে তেমন একটা পরিবর্তন ঘটবে না। বুঝাইতে পারছি? এই আর কি। এই জন্য গ্যাসের ক্ষেত্রে তাপ এবং চাপ দুইটার ক্ষেত্রে কি আয়তনের প্রভাব পরিবর্তন ঘটে, কিন্তু তোমার কঠিন যে পদার্থ আছে এবং তরল পদার্থ আছে এটার ক্ষেত্রে চাপের তেমন একটা প্রভাব থাকে না, বা চাপের ক্ষেত্রে আয়তনে তেমন একটা প্রভাব থাকে না। এই হলো বিষয়। আচ্ছা, এখন দেখো তাহলে এখন যেহেতু গ্যাসের ক্ষেত্রে দুইটা প্রভাব থাকে, একটা হলো আয়তনের ক্ষেত্রে, আরেকটা কি চাপের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে আয়তনের জন্য একটা আপেক্ষিক তাপ হবে এবং চাপের জন্য একটা আপেক্ষিক তাপ হবে। এর আগে আমরা যখন গ্যাসের আমরা যখন 9 অঙ্ক করছিলাম তখন দেখছিলাম যে আমরা তোমার কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয় পদার্থে যখন পরিণত করছি তখন একটা আপেক্ষিক তাপ ইউজ করতাম, মানে কঠিনের জন্য একটা ইউজ করতাম আর একটা কি তরলের জন্য একটা করতাম, অ্যাশ ইউজ করতাম। হ্যাঁ কিন্তু গ্যাসের ক্ষেত্রে এই অ্যাশটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা হলো সিপি আর একটা হলো সিপি। সিপি মানে হলো স্থির চাপে আপেক্ষিক তাপ, আর সিপি মানে কি স্থির আয়তনে আপেক্ষিক তাপ। তাহলে আশা করি বুঝতে পারছো। স্থির চাপে আপেক্ষিক তাপ, আরেকটা হলো স্থির আয়তনে আয়তনে আপেক্ষিক তাপ। যেহেতু গ্যাসের ক্ষেত্রে চাপ এবং আয়তন দুইটারই প্রভাব আছে, এই জন্য আপেক্ষিক তাপও দুইটা হয়ে যাবে, স্থির চাপ আর স্থির আয়তন। স্থির আয়তন। তাহলে আশা করি বুঝতে পারছো। জি। আচ্ছা, এখন আমরা লিখবো যে মনে করি এম কেজি গ্যাস স্থির চাপে আদি পরম তাপমাত্রা T1 হতে তাপ দিয়ে T2 পরম তাপমাত্রায় পরিণত করা হলো। মানে এম কেজি ভরের আমরা একটা গ্যাস নিছি, ঠিক আছে, যেটার আদি পরম তাপমাত্রা ছিল T1। পরম তাপমাত্রা মানে কেলভিনে তাপমাত্রা আর কি, ঠিক আছে। জি। আর এটাকে তাপ দিয়ে আমরা কি করছি, T2 পরম তাপমাত্রায় পরিণত করছি, যার ফলে আদি আয়তন V1 হতে V2 পাওয়া গেল। মানে আগে আদি আয়তন ছিল V1 আর এখন আয়তন হয়ে এসেছে কি V2। যেহেতু গ্যাস। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা চাপকে স্থির রাখছি, চাপকে স্থির রেখে তাপ প্রদান করছি আর কি, তাপ প্রদান করে তাপমাত্রা বৃদ্ধি করছি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি অবশ্যই আয়তনে বৃদ্ধি পাবে, তাহলে আয়তন V1 থেকে V2 হয়ে যাবে। এখন এরপরে হলো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন করা হয়েছিল ম্যাথে, একটু একটু করছিলাম। একটু করলে তো হবে না, পুরোপুরি করতে হবে। মানে ওইগুলো আমি আনসার করি নাই, বাট ক্লাস করছি। বুঝতে পারছি। আচ্ছা, এখন তাহলে ডিফারেন্সিয়েশনের কাজ কি এবং ইন্টিগ্রেশনের কাজ কি জানা আছে? আচ্ছা, যদি জানা না থাকে মনে করো এটা একটা ফোন, ঠিক আছে। ধরো আমরা এটা পুরোটার ভর বের করব, তো ভর না বের করে আমরা ওজন বের করতে পারি, চাপ বের করতে পারি, বা অন্য কিছু বের করতে পারি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এই পুরা ফোনের যদি হিসাব করি এই বিষয়টা একটু জটিল হয়ে যায়, কারণ এই ফোন না হয়ে যদি এটা পৃথিবী হয়ে যায় বা পৃথিবী একটা সমুদ্র হয়ে যায়, ধরলাম আমরা এই ফোনটা একটা পৃথিবী বা এটা একটা সমুদ্র, তো ওই ক্ষেত্রে পুরা সমুদ্র বা পুরা পৃথিবীর ভর বের করা এই বিষয়টা কি একটু জটিল না? একটু জটিল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করি, এখানে যে ফোনটা আছে এই ফোনটার যে কোনো একটা ক্ষুদ্র অংশ নিব, একটা ক্ষুদ্র অংশ, মানে একবারে ক্ষুদ্র অংশ, ওর থেকে আর পসিবল না, একবারে একক একটা ক্ষুদ্র অংশ নিব, ঠিক আছে। তো ধরো এখানে আমরা একটা ক্ষুদ্র অংশ কেটে নিলাম, তো কেটে নিয়ে এটার হিসাব করলাম, ধরো এটার ভর পাইলাম আমরা 1 কেজি, কথার কথা, ঠিক আছে। তাহলে এই যে আমরা ফোনটাকে যে ভাগ ভাগ করলাম, ভাগ ভাগ করে একটা ক্ষুদ্র অংশ নিলাম, এই কাজটাকে বলে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানে কি অন্তরীকরণ, মানে কি অন্তর করা, ভাগ করে ফেলা, ঠিক আছে, কেটে কেটে ছোট করে ফেলা, এবং একবারে ছোট করা হয়। একবারে ছোট করে ফেলা। তো এই হলো ডিফারেন্সিয়েশনের বিষয় বা ডিফারেন্সিয়েশনের কনসেপশন, ঠিক আছে। এখন এই যে ভাগ করে আমরা একটা অংশের হিসাব পাইলাম, তো এই একই অংশ যদি আমরা বারবার জোড়া দেই আবার কি পুরা ফোন পেয়ে যাব। এটা কি ইন্ডিকেশন? হ্যাঁ, তো এই যে আমরা জোড়া দিলাম, ঠিক আছে, তো জোড়া যদি একটা একটা করে দাও তাহলে অনেক কষ্টের বিষয় না, কিন্তু আমি এমন একটা কাজ করব যে একটা হিসাব করছি কিন্তু সবগুলোর হিসাব হয়ে গেছে, এই কাজটাই হলো ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে হলো একটা দিয়েই বাকি সবগুলা জোড়া দেওয়া, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন মানে কি যোগজীকরণ,
যোগ দিতে হবে। হ্যাঁ, মানে কি ওই ভাগ যে জিনিসগুলো তুমি ভাগ করছো এই ভাগ ভাগ জিনিসগুলো কি করছো যোগ একসাথে যোগ করে দিছো, যোগ করে পুরো বস্তু পেয়ে গেছো। ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ। অন্তরীকরণ মানে পুরো বস্তুটাকে ভাগ করা, ভাগ করে একটা বস্তুর হিসাব করা। এখন ওইটার সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পুরোটা হিসাব পেয়ে যাবো। তাহলে আশা করি বুঝতে পারছো। এই যেটা মানে জানতাম না। ঠিক আছে, আজকে একটু সময় লাগবে আর কি। হ্যাঁ, আচ্ছা তাইলে না, ঠিক আছে আচ্ছা তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো। ঠিক আছে, আগে এই দুটো মানে জানতাম না। না মানে জানতে হবে, মানে না জানলে কোনো কিছুর মজা পাবো না, এই হলো বিষয়। এখন বুঝতে পারছি। তাহলে দেখো, এখন আমরা লিখবো যে সামান্য তাপমাত্রা বৃদ্ধির জন্য, ওই সামান্য মানে ডিফারেন্সিয়েশন। তাহলে তাপমাত্রা কিউ ইজিক্যাল টু সূত্র হলো এম। আচ্ছা এটা আমি একটু বোঝাই, একটা খাতা দাও। আচ্ছা, এর আগে আমরা জানতাম যে তাপমাত্রা কিউ ইজিক্যাল টু কি এম এস ডেলটি। এমএসডি তাপমাত্রা। এখন গ্যাসের ক্ষেত্রে গ্যাসটা দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা হলো স্থির চাপের জন্য, আরেকটা কি স্থির আয়তনের জন্য। ঠিক আছে, একটা হলো স্থির চাপের জন্য, আরেকটা কি স্থির আয়তনের জন্য। এই জন্য এটাও হইতে পারে, এটাও হইতে পারে। যখন স্থির চাপ নেব তখন সূত্র হবে কিউ ইজিক্যাল টু এমসিবি ডেলটি, আর যখন আমরা স্থির আয়তন নিব তখন এই সূত্রটা হবে। তো এখানে ডেলটি মানে বড় একটা পরিবর্তন, ডেলটি মানে কি বড় একটা পরিবর্তন। কিন্তু আমরা যখন ডিফারেন্সিয়েশন করব তখন তাপ কিউ না নিয়ে ডিকিউ নিব। ডিকিউ মানে কি তাপের একটা ক্ষুদ্র পরিমাণ। ঠিক আছে, মানে হ্যাঁ। তারপরে এম এমই নিব, এম এর তো কোনো পরিবর্তন হয় না, ভর তো সবসময় ধ্রুবক থাকবে। তারপরে সিপি, সিপির মানও নির্দিষ্ট, এটা কখনো পরিবর্তন হবে না, এটা নির্দিষ্ট একটা ভ্যালু থাকে। তারপরে ডেলটি, তাহলে ডেলটি না নিয়ে আমরা ডিটি নেব, কারণ কি ওই যে ডিফারেন্সিয়েশন করতেছি। হ্যাঁ, তাপের পরিবর্তন যখন বড় তখন কি তাপমাত্রা মানে তাপমাত্রা বৃদ্ধি যখন বেশি বা পরিবর্তন যখন বেশি তখন তাপের পরিমাণ বেশি, আর তাপমাত্রার বৃদ্ধি যখন কম তখন কি তাপের পরিমাণ কম। এই বিষয়টা বুঝতে পারছো? এই আর কি। এটার ক্ষেত্রে একইভাবে সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এটার ক্ষেত্রে যদি সূত্র অ্যাপ্লাই করো তাহলে ডিকিউ ইজিক্যাল টু এমসিবি ডিটি, মানে ডেলের পরিবর্তে ডি নিছি। ডেল মানে বৃহৎ পরিবর্তন, আর ডি মানে ক্ষুদ্র একটা পরিবর্তন। যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন করব বা আমাদের টার্গেট ডিফারেন্সিয়েশন করার, এই জন্য এটা নিচ্ছি আর কি। হ্যাঁ, এই বিষয়গুলো বুঝতে হবে আর কি, না বুঝলে লাভ নেই, ইন্টারেস্ট লাগে না। হ্যাঁ। তাহলে দেখো এই জন্য এখন এখানে কথা হলো সিপি বা সিবি দুইটাই তো নিতে পারতাম, আমরা সিপিটা কেন নিলাম? কারণ আমরা এখানে যে প্রক্রিয়াটা করতেছি এটা স্থির চাপের প্রক্রিয়া, এই জন্য এখানে আমরা সিপি নিছি। এখন দেখো এখানে একটা ডায়াগ্রাম নেওয়া হয়েছে, একটা হলো তাপমাত্রা, আরেকটা হলো এন্ট্রপি। একটা হলো তাপমাত্রা, আরেকটা কি এন্ট্রপি। এখন আমরা ধরে নিলাম যে তাপমাত্রা যখন T1 তখন এন্ট্রপির পরিমাণ কি S1, এন্ট্রপিকে S দ্বারা প্রকাশ করা হয়। আর তাপমাত্রার পরিমাণ যখন T2 তখন এন্ট্রপির পরিমাণ কি S2। তাহলে দেখো যখন তাপমাত্রা T1 ছিল তখন বস্তুটা ধরো একটা নির্দিষ্ট তাপমাত্রায় ছিল, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিন্তু কোনো বিশৃঙ্খলা হয়নি, এই জন্য এখানে কাপটা এইভাবেই আছে। কিন্তু যখন তুমি তাপমাত্রা বৃদ্ধি করলা, তো তাপমাত্রা বৃদ্ধি করলে কি শক্তি রূপান্তর হচ্ছে, মানে অর্ডার এনার্জি ডিসঅর্ডার এনার্জিতে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি কাপটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, মানে এন্ট্রপির যে পরিমাণ আছে এটা আস্তে আস্তে কি বৃদ্ধি পাবে, মানে ডিসঅর্ডারিটি এটার পরিমাণটা বৃদ্ধি পাবে বা বিশৃঙ্খলার পরিমাণটা বৃদ্ধি পাবে। এটাকে এইভাবে দেখানো হয়েছে। কি বিষয় এটা বুঝতে পারছো? এই আর কি। এখানে কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই, কিন্তু যখন আমরা তাপমাত্রা বৃদ্ধি করছি তখনই কি বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে। মানে শক্তি রূপান্তর যত করব ততই ডিসঅর্ডার হয়ে যাবে, মানে অর্ডার এনার্জি ডিসঅর্ডার এনার্জিতে পরিণত হয়ে যাবে। তো এটার একটা আপার লিমিট আছে, যখন সর্বোচ্চ লিমিটে পৌঁছাবে তখন আর কোনো কিছুই কাজ করবে না মহাবিশ্বে। ঠিক আছে, সব কিছু ধরো স্থির হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে, কিছুই কাজ করবে না, ইঞ্জিন কাজ করবে না, কিছুই, মানে সব কিছু স্থির হয়ে যাবে, থেমে যাবে আর কি। তাহলে দেখো এটা লিখলাম। এখন এক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধির পরিমাণ, তাহলে এন্ট্রপির সূত্র হলো S=Q/T, এটা হলো মূল সূত্র। ঠিক আছে, মানে del Q/T, এটা হলো মূল সূত্র। সূত্র কি
এস এস ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই টি, বাই হলো টি, এটা। যেহেতু ক্ষুদ্র ডিফারেন্সিয়েবল। হ্যাঁ, যেহেতু এখানে ক্ষুদ্র নিব তাহলে এস এর জায়গায় ডিএস নিব, আর কিউয়ের জায়গায় মানে ডেল কিউয়ের জায়গায় ডি কিউ নিব, আর নিচে টি নিলাম। এখন ডি কিউ এর মান কি এমসিবি ডিটি, এমসিবি ডিটি নিলাম আর নিচে টি নিলাম। কি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এটা হলো। এখন দেখো পরম তাপমাত্রা T1 হতে T2 আনায় মোট এন্ট্রপির পরিমাণ। দেখো এখানে যে আমরা হিসাবটা করছি এটা একটা এন্ট্রপির ক্ষুদ্র পরিমাণ, কিন্তু আমরা যে সম্পূর্ণ প্রসেসটা করছি মানে T1 থেকে T2-তে আসছি, তো এটার জন্য মোট কতটুকু এন্ট্রপি বৃদ্ধি পাইছে এটা বের করব। তো এটা বের করার জন্য কি ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। আমরা ক্ষুদ্র এন্ট্রপি বের করছি ডিফারেন্সিয়েশন থেকে, এখন যদি তুমি পুরোটা বের করতে চাও তাহলে এই ক্ষেত্রে কি ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশনের চিহ্নটা কি এটা? হ্যাঁ, সাপের মতো, ঠিক আছে। তাহলে এইদিকে সাপের মতো একটা চিহ্ন নিলাম, এদিকেও কি সাপ দিয়ে দিলাম, এইটাই ইন্টিগ্রেশন, ঠিক আছে। এখন দেখো এখানে ডিএস আছে মানে এসটা হলো চলক, মানে যার সাথে ডি থাকবে সেটাই চলক। তাহলে এস এর সাথে ডি আছে মানে কি এস হলো চলক। তো এস যদি চলক হয় ইন্টিগ্রেশন নেওয়ার সময় এখানে দুইটা লিমিট নিতে হবে, একটা হলো আপার লিমিট আর একটা কি লোয়ার লিমিট। মানে ইন্টিগ্রেশনে সাপের, হ্যাঁ সাপের মাথায় থাকে আপার লিমিট আর সাপের মানে লেজে থাকে লোয়ার লিমিট, এটা মনে রাখবা। সাপ অ্যাকচুয়ালি না, আমি মানে বোঝানোর ক্ষেত্রে বলতেছি। হ্যাঁ, এই হলো বিষয়। তাহলে এন্ট্রপির সর্বোচ্চ পরিমাণ কি S2 আর সর্বনিম্ন কি S1। তাহলে এন্ট্রপির সর্বোচ্চ মাত্রা S2 আর সর্বনিম্ন কি S1। তারপরে এখানে ডিএস নিলাম। তারপরে দেখো এখানে যা আছে তাই নিলাম, নেওয়ার পরে এখন ডি এর সাথে টি আছে, তার মানে এখানে টিটা হলো চলক, মানে যার সাথে ডি থাকবে সেটাই চলক। তাই টি যদি চলক হয় টি এর এখানে দুইটা লিমিট নিতে হবে, একটা হলো আপার লিমিট আর একটা কি লোয়ার লিমিট। লিমিট নেওয়ার কারণটা হচ্ছে মানে চলক যেটা চলক সেটা লিমিট নিতে হবে। হ্যাঁ, সেটার দুইটা লিমিট নিতে হবে, একটা হলো আপার লিমিট আর একটা হলো লোয়ার লিমিট। ইন্টিগ্রেশনের নিয়মই এটা, মানে ডিফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, ঠিক আছে। ইন্টিগ্রেশন আর ভাগ আছে, যাকে আমরা অত ডিটেলসে না যাই। এটা এটা আমাদের থাকে, কারণ তোমার হাতে সময় আছে আর 25 দিনের মতো, ঠিক আছে। এই জন্যই ওইভাবেই কাজ করতে হবে, যতটুকু না করলেই না। তাহলে টি এর সর্বোচ্চ লিমিট কি T2 আর সর্বনিম্ন T1, ঠিক আছে, এটা দিলাম। তাহলে এটা হলো। এখন দেখো ইন্টিগ্রেশন ডিএস, এটা একটা সূত্র হলো ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল টু এক্স, ঠিক আছে। এই সূত্রটা আমি লিখে দিচ্ছি যে ইন্টিগ্রেশন ডিএক্স ইজ ইকুয়াল টু কি এক্স। তাহলে ইন্টিগ্রেশন ডিএস এর মান কি এস হবে, কি বুঝতে পারছো। এখানে S2 আর S1 নিলাম, নেওয়ার পরে এখানে ইকুয়াল নিলাম। এখন দেখো ডিটির সাথে টি এর সম্পর্ক, আর আমরা ম্যানুয়ালি টিকে ইন্টিগ্রেশন করব। তাহলে এমসিপির কোনো কাজ আছে মূলত কিছু মূলত এখানে টি হলো চলক, তাহলে টি যদি চলক হয় ডিটির সাথে টি নিতে হবে, বা ডিটির সাথে টিকে আমরা ইন্টিগ্রেশন করব। এক্ষেত্রে এমসিপির তো কোনো কাজ নেই, এই জন্য এটাকে সামনে আনলাম। তারপর ইন্টিগ্রেশন দিলাম আর উপরে নিলাম ডিটি, নিচে নিলাম টি, কি বুঝতে পারছো এটা। তাহলে এখন দেখো এখানে লিমিট ভাঙাই দিব। লিমিট ভাঙানোর নিয়ম হলো প্রথমে এর মান S2 হবে, মানে এখানে যাই থাকুক এটার মান প্রথমে আপার লিমিট নেব, সূত্রে নিতে হবে মাইনাস, আবার এখানে যাই থাকুক এটার মান নিতে হবে লোয়ার লিমিট, কি বুঝতে পারছো। তারপরে ইকুয়াল দিলাম, তারপরে এমসিপি দিলাম, তারপরে